প্রিয় দর্শক, ইউসিবি টু দ্য পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সামির হোসেন। দর্শক, নির্বাচন যত ঘনিয়ে আসছে তত রাজনীতির ডালপালা আরও বেশি বিস্তার লাভ করছে। স্বাভাবিক রাজনীতির বাইরেও অস্বাভাবিক অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। কিছু সত্য, কিছু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে গুজবও বের হচ্ছে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচন ঘিরে রাজনীতি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন জনাব সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক কলামিস্ট, এবং আমাদের সঙ্গে রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। জনাব সোহরাব হাসান, নির্বাচন ঘিরে রাজনীতি সম্প্রতি যেটি চলছে, আপনি নিজেও লেখালেখি করছেন, বিভিন্ন টকশোতে গিয়ে কথা বলছেন। আপনার কি মনে হয়, সর্বশেষ প্রধান উপদেষ্টা বললেন যে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, মালয়েশিয়া সফরেও বলে আসলেন তিনি। আপনার কাছে কি মনে হচ্ছে, নির্বাচন হওয়ার সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ আপনাকে এবং বন্ধু হাবিবুর রহমান হাবিবকে শুভেচ্ছা। প্রধান উপদেষ্টা তো সরকারের প্রধান, এবং এই সরকার এসেছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেখানে সব রাজনৈতিক দল ঐকমত্যভাবে এই সরকার গঠন প্রক্রিয়ায় সহায়তা করেছে এবং তাদের সমর্থন আছে। সুতরাং সরকার প্রধান যখন একটি কথা বলেন, এবং এই নির্বাচনের তারিখ নিয়ে তো অনেক তর্ক বিতর্ক, বিরোধ, সম্মতি ইত্যাদি, শেষ পর্যন্ত তিনি বললেন যে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন হবে। তো রোজার আগে মানে হচ্ছে 15 তারিখের আগে, অর্থাৎ প্রথমার্ধে। কেউ কেউ বলেন প্রথম সপ্তাহেই হবে, আবার কেউ বলেন দ্বিতীয় সপ্তাহে। এখন এটি নিয়ে তো রাজনীতির মাঠ গরম। এতদিন ছিল নির্বাচনের তারিখ এখনও ঘোষণা করা হয় না কেন? এখন হচ্ছে তারিখ হয়েছে, অর্থাৎ সময়সীমা হয়েছে। নির্বাচন কমিশনও বেশ তৎপরতা দেখাচ্ছে এবং সেপ্টেম্বরে তারা বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক করবেন, আলোচনা করবেন। হঠাৎ কোনো দল ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে আপত্তি করেছেন, এবং এনসিপির একজন নেতা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তো এটা তো সরকারেরকে চ্যালেঞ্জ করা। সরকারেরই উচিত ওই দলের সাথে আলোচনা করে কেন তারা হবে না বলছে। এগুলো তো রাজনৈতিক বক্তব্য হতে পারে, কিন্তু বাস্তবতা কতটুকু? সেটা রাজনৈতিক বক্তব্যই বেশি। আমরা মাঠে ময়দানে রাজনীতিকরা বা আমরাও যে সব কথাবার্তা বলি, সবটাই কি বাস্তবায়নযোগ্য, বা সবটাই কি আমরা একই অবস্থানে অনড় থাকি? আজকে কিন্তু অর্থ উপদেষ্টা বলেছেন যে রাজনীতি যাই বলা হোক না কেন, মাঠে ময়দানে নির্বাচন কেউ আটকাতে পারবে না। বাস্তবতা হচ্ছে যে নির্বাচনটি করতে হবে। 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, বরং নির্বাচনই কিন্তু প্রধান কী বলে মানুষের চাওয়া। আর সেখানে অনেকেই বলেন সংস্কার না নির্বাচনই তো একটি সংস্কার। কারণ আওয়ামী লীগ সরকারের শেষ 3টি নির্বাচন হয়েছে, সেখানে মানুষের ভোটাধিকার ছিল না, কোনোটায় বিরোধী দল অংশ নেয়নি, কোনোটায় অংশ নিলেও মাঠ সমতল ছিল না। সুতরাং নির্বাচন হতে হবে। কিভাবে হবে সেটি একটি প্রশ্ন, কারণ এখন আওয়ামী লীগ মাঠে নেই, তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার নির্বাহী আদেশে। এখন নির্বাচনটা কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে, এই প্রশ্নটা এসেছে। আমরা দেখি যে রাজপথে সক্রিয় দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বড় দল, এবং এরপর জামাত ইসলাম, এনসিপি বা অন্যান্য দল। এখন এর মধ্যে কার সঙ্গে কার এই প্রতিযোগিতাটা হবে। আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আমরা নির্বাচনের ফলাফল যাই হোক, বা আমরা নির্বাচনের পর জাতীয় সবাইকে মিলে সরকার গঠন করতে চাই, যদি বিএনপিকে মানুষ ভোট দেয়। এখন সবাইকে নিয়ে সরকার গঠন, তাহলেই কিন্তু একটি বার্তা পেয়ে যায় জনগণ বা রাজনৈতিক দলগুলো যে নির্বাচনের ধরনটা কেমন হবে। আবার যারা ওই সমঝোতায় আসবে না বা ওই মতে থাকবে না, তারা প্রতিদ্বন্দ্বিতা, তারা নির্বাচন, তারা মোকাবেলা মানে কি, তারা প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করবে। বিএনপি তো যে সবাইকে নিয়ে যে সরকার গঠনের কথা বলছেন, সেটি তো 5 আগস্টের আগে থেকেও বলেছে। হ্যাঁ, 5 আগস্টের আগে থেকে বলছে, তখন তো আন্দোলন ছিল এবং তাদের কিন্তু তখনই দাবি ছিল। এখন ধরেন বিএনপির অবস্থান ভালো, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের, তখন তো ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল বিএনপির প্রধান দাবি, এবং সেই আন্দোলনে যারা ছিল
সেই তাদের নিয়েই সরকার গঠন করার কথা বলেছে। এখন বিএনপির রাজনৈতিক অবস্থান অনেক সংহত, অনেক সংগঠিত, আবার মাঠ পর্যায়ে বেশ কিছু সমস্যাও আছে, যেটি আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সমস্যার কথাটা জনাব হাবিবুর রহমান হাবিবের কাছে শুনে আসতে চাই। জনাব হাবিব, নির্বাচন মানে তো শুধুমাত্র ভোট যখন হবে সেটি বোঝায় না, এর আগে যেমন এখন থেকে যে কার্যক্রমগুলো চলছে সেটির উপর ভিত্তি করে চূড়ান্ত পর্যায়ে যখন যাবে সেটি আসলে বোঝায়। এর মাঝে অনেক ঘটনা ঘটবে। আমরা অতি সম্প্রতি আপনার একটি বক্তব্যকে ঘিরে দেশে একটা তোলপাড় সৃষ্টি হলো এবং আমরা দেখতে পেলাম যে সোশ্যাল মিডিয়ায় যে আপনার 7 বস্তা টাকা কিংবা স্বর্ণ, তো এই যে বিষয়গুলো, এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করতে চান? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এগুলো তো মানুষকে প্রভাবিত করে, তাই না? চ্যানেল টু দ্য পয়েন্ট যারা দেখছেন সেই সমস্ত দর্শক শ্রোতাদের সস্তে সালাম, বিজ্ঞ সালাস সরফ হাসানকে শুভেচ্ছা। এই যে মিথ্যা, মহামিথ্যা, এটাই তো প্রমাণ হলো। আমি এখন কোথায়? চ্যানেলায় তো 7 বস্তা টাকা নিয়ে, স্বর্ণালঙ্কার নিয়ে, তারপরে এই যে সিন্দুক ভরা টাকা সামনে দাঁড় করিয়ে আমাকে ছবি উঠালো না, তাহলে আমার এখন থাকার কথা কোথায়? এখন থাকার কথা কোথায়? কারাগারে থাকার কথা না? এই যে বদমাইশ করে সমাজের শত্রু যারা, মহামিথ্যাবাদী যারা এই কাজটা করলো, আমি তো তাদের বলে ক্ষমা চাইতে হবে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তাহলে যারা যারা এটাকে শেয়ার করেছেন, বিশ্বাস করে যে আমি এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে মামলা করবো, মানহানি মামলা করবো। এর চেয়ে তো আর পরিষ্কার কিছু না। এত বড় মিথ্যা কথা আমাদের মতো মানুষের সামনে দিয়ে ফেললো। এই দেশে ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেই 68-69 সাল থেকে শুরু করে মুক্তি যাওয়া বিগত সমস্ত আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কোথাও সামনে কোনো পিছন থেকে। হ্যাঁ, এই বদমাইশের বাচ্চারা আমার নামে এই কথাগুলো বললো। আমি এখনও 6তলা বাসার থেকে আমি পায়ে হেঁটে নামলাম, ভাড়া বাসা 2005 সাল থেকে আমি সেই বাসায় থাকি। আর এই বদমাইশের বাচ্চারা আমার নামে তারা একটা রটাইদের দিলাম, শেয়ার করে দিল। কারা? যে দিল সাইদিকে আমি এত সম্মান করতাম, তাকে হত্যা করার পরে আমি প্রতিবাদ করলাম। আমি রাজাকারের দল প্রতিবাদ করেনি, আমি বলেছি প্রথমে 40 মিনিট আমি লাইভে গিয়ে বলেছি। রাজাকারের দল বলতে আপনি? অবশ্যই ওরা রাজাকার দল না, ওরা তো নিজেরই স্বীকার করেছে। ওদের আমি সরাসরি বলেছি আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, শোনেন নাই? আমি এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। তার মানে কি? এক পাকিস্তান রাখতে গিয়ে আল বদর, আল শামস, আপনার শান্তি কমিটি এগুলি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান তুলে দিয়েছিল, স্বীকার করে নিয়েছে তারা। এখনও তারা জাতির স্মৃতিশোধ যায় না। এখনও তারা স্বাধীনতা যুদ্ধকে গোলমালের বছর বলে। কই সাহস হল না তাদের? একজন তো বল নাই জিল্লুর সাইদিকে হত্যা করা হয়েছে। আমি বলেছিলাম জিল্লুর সাইদিকে হত্যা করা হয়েছে। বললাম যে দক্ষিণ প্লাজা জানাজা না দিয়ে যেন নিতে না পারে। উনি 2বার সংসদ ছিলেন। তার ছেলে আমার এই বক্তব্যকে মানে ওই মিথ্যা জিনিসটাকে শেয়ার করে, নিজামীর ছেলে। এখন আমি কি বলবো? কি বলবো? আমি কালকে বলেছি কোনো ভালো মানুষের সন্তান, আমি ওর সাথে খারাপ ভাষা ব্যবহার করতে পারি না। কোনো ভালো মানুষের সন্তান আর একটা নিচে নামলে অন্য কিছু বলতাম। আমার এই বক্তব্য না জেনে না শুনি একটা মানুষ সম্বন্ধে এই জন্য শেয়ার করে, আজকে আমি তাদের কোন মানুষ ভাববো? কোন মানুষ ভাববো আমি? তাহলে মানুষের ধৈর্য সহ্যের একটা সীমা আছে। তারপরে আমার একটা বক্তব্য আমি ফরিদপুরে দিলাম, আমার দলের নেতৃত্ব ব্যানার টানিয়ে। ওখানে একজন স্বতন্ত্রভাবে ভোটতেই পারছে, রাজা ধানের শীষে ভোট চায়, ধানের শীষে ভোট। আমি দেখো রাজা, দেখো সামনাসামনি ভোটটা ধানের শীষ চাও। দিন শেষে হাসান সাহেব তুহিনকে ভোট দিতে হবে, যেহেতু চেয়ারম্যান সাহেব তাকে এখানে পাঠিয়েছেন। আমি সেটা আমার একটা সম্মাননা অনুষ্ঠান ছিল, সেখানে বক্তব্য বললাম। আমার কান পেতে এই দুষ্কৃতিকারীদেরকে আমি শুনতে বলছি। সেনাবাহিনীরও একজন আসেন, তাকেও বলছি কান পেতে শোনেন। আমি ওখানে বললাম যে হাসান তাহির তুহিনের বাড়ি সুজানগর পাবনা 2, সেখানে নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়েছিল। তারপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে তিনি পাঠিয়েছেন তার বাড়ি থেকে 70 কিলোমিটার দূরে। দলের প্রতি আনুগত্য আছে বিদায় সে এখানে এসে কাজ করতেছে। তাই এখানে কেউ কেউ ওই যে বললাম না ধানের শেষ করে পাচ্ছে ক্যান্ডিডেট সাথে না, আলাদাভাবে। সেইটাকে বোঝানোর জন্য আমি বললাম যত বড় নেতা যে আমিও যদি হই, যে নেতাই হোক, সে যদি ধানের শীষের বাইরে নৌকা তখন নেই যে দাঁড়িয়ে পারলে ভোট দিতে বলে, ওই নেতা বিএনপির কর্মীদের কাছ থেকে অক্ষত অবস্থায় বাড়ি ফিরে যেতে পারবেন কিনা আমার সন্দেহ। আমিও যদি হই। এই বদমাইশেরা
না, কিন্তু এই 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 ধরনের বক্তব্য মানে মানে দেয়া ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন আপনি? আমার দলের কর্মীকে বলো না, কি বলেন আপনি আমাকে? আপনি ফিরে যাওয়া ঠিক এটা কেন বলতে পারেন? কেন আমি বলেছি আমার দলের কি বলেন এটা, কি বলেন এটা? আমার দলের নেতা কর্মীদেরকে যদি নেতা বলে যে ধানের শীষে ভোট দেওয়া যাবে না, অন্য প্রতীকে ভোট দাও, এই কর্মীরা তাকে অক্ষত অবস্থা বাড়ি যেতে দেবে না। কারণ দীর্ঘ 17.5 বছর ধরে তারা নির্যাতিত হচ্ছে, অত্যাচার, ঘর ছাড়া হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, পুকুরে মাছ ধরে নিয়ে গেছে, গরু ধরে নিয়ে গেছে, ছাগল ধরে নিয়ে গেছে, এলাকায় থাকতে পারে নাই। সেই কর্মী ছাড়বে? ওই নেতাকে ছাড়বে? সেইটা বোঝানোর জন্য আমি বলেছি। আমি তো একবারও বলিনি যে দাঁড়িপাল্লা যদি ভোট দেন তাহলে হাত পা ভেঙে দেবো। আমি তো একবারও বলিনি যে বিএনপিকে ভোট না দিলে বা তাদের সেন্টার থেকে যেতে দেবো না, সেটা তো আমি বলি নাই। আমার নেতাদেরকে আমি যদি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একজনকে নমিনেশন দিয়েছে তার পক্ষে বা ধানের শীষের পক্ষে ভোট যেন করে আমার কর্মীদেরকে আমি বলেছি। না না, আমি বুঝতে পেরেছি আপনি মানে তাহলে এটা আমি বলতে পারবো না। জামাতকে নিয়ে বলেননি, আপনি আপনার দলের কর্মীকে আমার দলের বলতে কর্মীদের পারেন কিনা? তারা তো উৎসাহিত হয়ে বিভিন্ন ঘটনা ঘটাতে পারে। ঘটালে তো আমার নেতাদেরকে ঘটাবেই তো, মানে আমার অবশ্যই ঘটাবে। আমার কোনো নেতা, এবার বলছি, আমার কোনো নেতা যদি বিএনপির কর্মীকে, আমি তো অন্য কর্মীর কথা বলছি না, বিএনপির কোনো কর্মীকে যদি বলে ধানের শীষে ভোট না দিয়ে অমুক জায়গায় ভোট দাও, অবশ্যই আমার কর্মী নেতা গলা টিপে ধরবে। কিন্তু সে বলতে পারে না, মানে কি আশ্চর্য ব্যাপার, সে বলবে কেন? আরে কি বলবে তাহলে? কোন দেশে বসবাস করেন? আমি দল করি বিএনপি। ওকে আমি ওকে ওকে আমার কর্মীকে আমি বলতে পারবো অন্য দলে ভোট দাও? ওকে ওকে আমরা শেষ করি। ওকে বলেন। অত্যাচার নির্যাতন হচ্ছে, এত বছর ধরে বাড়ি ছাড়া ঘর ছাড়া, বারে বারে জেলে গেছি, ইলেকট্রিক শক খেয়েছি, আমরা রিমান্ডে গেছি। আর সেই কর্মীকে যদি বলে ধানের শীষে ভোট দিও না, সেই কর্মী তাকে আস্থা রাখবে? আমি সেইটা বলেছি, আমার কর্মীরা যেন কোনোভাবেই নেতাদেরকে এই বিভ্রান্ত করে না ছাড়ি, যেন এটা বলতেই পারি, 100 বার বলতে পারি, 1000 বার বলতে পারি। যে কোনো দল, ওকে ওকে শেষ করতে দেন, যে কোনো দল তার কর্মীদেরকে এই কথাটা বলতে পারে, নেতাদেরকে এই কথা বলতে পারে, দলের প্রতীকের বাইরে ভোট দেওয়া যাবে না। গঠনতন্ত্রে লেখা আছে, একজনকে নমিনেশন দেওয়া হবে, তার বিরোধিতা করলে তার দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যেতে পারে। তখন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে, তো এটা কি অসাংগঠনিক হলো? যেন এই কথা বার্তাটা যাওয়ার পরে কোনো কর্মীর কাছ থেকে যেন নেতা ওই বক্তব্যের সাহস না পায়। এত কষ্ট করার পর একটা ভোট হবে, সেই ভোটে আমি নেতা আমার দলের প্রার্থীর বাইরে আমি ভোট দিতে বলবো আর আমাকে ছেড়ে দিবে, এটা বলা আমার অপরাধ হয়েছে? না, সেটি আপনারা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কর্মীদেরকে যদি তার বিরুদ্ধে আবার কি বলে প্রভাবিত করেন, সেটা কেন করবো না? এটা কি রাজনীতির ভাষা? কিসের রাজনীতির ভাষা হলো না? কিসের রাজনীতির ভাষা? ওইটা যে আমার দল নমিনেশন দিবে। আপনার কাছে এই বিষয়ে আমরা আবার নির্বাচন প্রসঙ্গে আবার আসবো, ক্লিয়ার করতে হবে, আপনি বুঝতে হবে। আমার দলের কর্মীকে আমি এটা বলতে পারি, আমার কোনো নেতা যদি তাকে মিসগাইড করে, সেই কর্মী জেল খেটেছে, অত্যাচারে বাড়ি ছাড়া ঘর ছাড়া হয়েছে, তাকে যদি কোনো নেতা বলে তুমি ধানের শীষে ভোট দিও না, সেই কর্মী অবশ্যই ছাড়বে না এবং না ছাড়ার অধিকার তার আছে। ওকে, আমরা বোধহয় বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, আমরা এটা আপনার কাছে আবারও আসবো। শেষ করি, এরপর তো আমরা চলে যাবো নিতে, আচ্ছা মানে অনলাইনে চলে যাবেন। এরপর একটা কথা বলি, আমি বলেছি 98 সালে বলেছিলাম, যখন মেজর রফিক আইনের বিরুদ্ধে একটা বলেছিল সংসদ দাঁড়িয়ে যে শহীদুদ্দিন চৌধুরী কাটা রাইফেলতে পুলিশকে গুলি করতে উদ্যত হয়েছিল, পুলিশ জীবন রক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ করেছে। ওই মিথ্যা কথা বলার কারণে আমি বলতেছিলাম ওই দিন 98 সালে প্রেস ক্লাবে দাঁড়িয়ে মেজর রফিক, এটা আপনি আওয়ামী লীগ অফিসে বললে আমি নিন্দা জ্ঞাপন করতাম, জাতীয় প্রেস ক্লাব জাতির বিবেক এখানে বললে তীব্র প্রতিবাদ করতাম। আপনার লাখ শহীদদের শক্তের বিরুদ্ধে যে জাতীয় সংসদ, সেই সংসদে দাঁড়িয়ে শহীদুদ্দিন চৌধুরীকে আইনের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, এর জন্য আপনার শাস্তি, একমাত্র শাস্তি হতে পারে জিব্বাটাকে কুত্তা দিয়ে খাওয়া যায়, কালো কুত্তা দিয়ে খাওয়া যায়। আমি বলেছিলাম অধিকার আমার আছে, এত বড় মিথ্যা কথা বলে শহীদুদ্দিন, আমি বলেছিলাম ছাত্র দলের ছাত্রলীগের সভাপতি মনে করে কারোর দেখুন কিছু তাক করবে, ঢিল মারবে, নিজের মারা লাগে না, সাথে সাথে তার হাজার হাজার কর্মী থাকে। এত মিথ্যা কথা বলে আমার ছাত্রদলের প্রেসিডেন্টকে বিতর্কিত করে, আমি এটা বলতে পারো না? এই যে ম্যাডাম খালেদা জিয়াকে এই জেলখানাতে, আমি জেলখানা বেরিয়ে আসার পরে 21 এপ্রিল বেরিয়ে আসলাম যে 24 সালে এসে এখানে এই জায়গাতেই যখন আমি বললাম ম্যাডাম খালেদা জিয়াকে পৃথিবীর কোনো আদালত 1 সেকেন্ড শাস্তি দিতেন না, অন্যভাবে আত্মীয়জন শাস্তি দিয়েছিল, আমি জেলখানা যাওয়ার পর ওটা স্বীকার করে নিয়ে গেছিলাম। আমার দেখেছেন তো, আমি কোর্টে বলেছিলাম ম্যাডাম জিয়ার পক্ষে, আমি তন্ন তনগারি আমি সেই রায় দেখেছি, কোথাও বেগম খালেদা জিয়া এতটুকু কোনো দোষ ত্রুটি নেই। তাই যদি কেউ প্রমাণ করতে পারে, তরবারি দিয়ে গলা কেটে নিয়ে যাক, ইলেকট্রিক কয়েকজন গলা কেটে দিক, কোনো আপত্তি করবো না। তবে এখন থেকে যদি কেউ বলে ম্যাডাম খালেদা এতিমের টাকা চুরি করেছে আত্মসাৎ করে, তার জিব্বাটা কেটে ফেলা হবে।
আহমেদ হোসেন বলতে আমার বলেন না আপনি আমাদের বলেন তো বেগম খালেদা এতিমের টাকা ক্যান্সেল করেছে, বলার সাহস হয়নি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তারপরে আমি যখন পুরো রায় পড়ে এসেছি তখন বলেছি, একটা লোক আমার সামনে বলার সাহস পায়নি বেগম খালেদা যে আগে কথায় কথায় বলতে এতিমের টাকা চুরি করেছে, আত্মসাৎ করেছে, ওর পর থেকে একটা লোক সাহস পায়নি। এখানে আবার মার খেলাম আমরা, অত্যাচার, নিজের ঘর ছাড়া বাড়ি ছাড়া। আজকে আমরা হলাম নির্যাতিত, আমরা হলাম ক্ষতবিক্ষত, আমাদের লোকেরা হলো শহীদ। আর সেই আওয়ামী লীগের সাথে আমাকে তুলনা করে বলে নৌকা ধান এসে 2 সাপের একই বিষ। এই কথা বলার কারণে বলে, এই কথা যারা বলবে, যা হাতের কাছে দা কুলা যা পাবে তাই জিব্বাটি কালো করে খাওয়া যায়। জনাব হাবিব, আপনি 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 আহ্বান করতেই পারেন, কিন্তু এই যে জিব্বা কেটে ফেলা বা গলা কেটে ফেলা এগুলো তো আসলে পরিচালিত ভাষা কিনা, আপনি তো প্রতিবাদ করতেই পারেন। এর চেয়ে পরিচালিত ভাষা হতে পারে না। ওকে, আমরা বুঝতে পেরেছি জনাব। শুনেন, ওকে, আপনার কাছে আবার আসবো। এর চেয়ে পরিচালিত ভাষা যদি যেখানে যে আমাদের আমির কি বলেছেন যে আমাদের দিকে আঙ্গুল তুললে ডান হাতের আঙ্গুল দিয়ে না বাম হাতের আঙ্গুল দিয়ে জিব্বার টেনে ছিঁড়ে ফেলবো বলছে না, সেটাও অবশ্যই ভালো কথা নয়। এটা যদি পাপ 100 টন হয়, ওইটার ওজন হলে 100 লাখ টন। ওকে, আপনার কাছে আবার আসবো। জনাব সোহরাব হাসান, আপনি শুনছিলেন জনাব হাবিবের কথা, নানান বিষয়তে ঘটছে। আপনি আপনার লেখা আমি দেখেছি যে আপনি 1/11 কথা বলছেন, কিংবা অনেকে এটাও আলোচনা করছে যে একটি অদৃশ্য শক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক সময় বক্তব্যে তিনি বলছেন যে অদৃশ্য শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বা বিভিন্ন সুযোগ নেওয়ার চেষ্টা করছে। আবার এটাও আলোচনা আছে নির্বাচন বিলম্বিত হলে যে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ তারাও সুযোগ নিতে পারে। এই সামগ্রিক বিষয় নিয়ে কি বলার আছে? ধন্যবাদ। তার আগে বন্ধু হাবিবুর রহমান হাবিবের রাগ, ক্ষোভ, বেদনার সঙ্গে সহমত প্রকাশ করেও বলবো, তার বিরুদ্ধে যে অপপ্রচার, যে তার টাকা স্বর্ণালঙ্কার, এটা অপপ্রচার, মিথ্যা প্রচার, এটা নিন্দনীয়। কিন্তু সেই নিন্দা করতে যেয়ে আবার আমি এমন কোনো ভাষা ব্যবহার না করি যেটা কোনোভাবেই গণতান্ত্রিক সমাজে, সভ্য সমাজে এটা গ্রহণযোগ্য নয়। এটা সবার জন্য সবার জন্যই প্রযোজ্য। আমরা সাবেক প্রধানমন্ত্রীর অনেক ওই দল কি করেছে তার চেয়েও তার অনেক ভাষা নিয়ে কিন্তু আমরা সমালোচনা করেছি। তিনি এই ভাষায় কেন কথা বলেন তার প্রতিপক্ষের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে। এই যে কথাটি বললেন যে এতিমের টাকা মেরে খাওয়া, মানে আমরা এমন কোনো কথা না বলি সবার ক্ষেত্রেই, সেটি সাংবাদিক হই, রাজনীতিক হই বা অন্য কোনো পেশার, কারো সম্মান মর্যাদার হানি হয়, সম্মান ক্ষুণ্ণ হয়। এবং মানুষ হিসাবে মানুষের প্রতি যে মর্যাদা দেওয়া, এ কারণেই বিচারিক ব্যবস্থা কেন, বিচারিক ব্যবস্থা এই কারণে যে কেউ অন্যায় করলে তার শাস্তি হবে, কিন্তু তার মানবিক মর্যাদা কিন্তু লুণ্ঠিত হতে পারে না, মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে না। বন্ধু হাবিবুর রহমান হাবিব তার দুঃখ, ক্ষোভ, কষ্ট, কিন্তু এইরকম কষ্ট কিন্তু আরেকজনও পেতে পারে আমি যদি তার বিরুদ্ধে কোনো কথা বলি। সুতরাং আমরা এই গণতান্ত্রিক, আমি তো ভাবছিলাম যে 5 আগস্টের এই এত বড় গণ অভ্যুত্থানের পর, এতগুলো মানুষ জীবন দেওয়ার পর, বিশেষ করে বিএনপির ছাত্রদল, যুব দলের, স্বেচ্ছাসেবক দলের এত মানুষ কী বলে নিপীড়নের শিকার হয়েছে, তারপর আমরা রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা বদল হয়নি কোনো। এটি হাবিব বললেন যে তার প্রতি এরকম আক্রমণ করা হয়েছে বা তার দলের, এখন দলকে যদি আমি বলি, দলের কর্মীদের যে তুমি নেতার বিরুদ্ধে নেমে যাও, সেটা গণতান্ত্রিকভাবে হতে পারে, প্রতিরোধ করো, তাকে ভোট দিও না, তার জনসভায় কেউ যেও না, কিন্তু এর চেয়ে বাড়তি বলাটা, সেটা কিন্তু আমার মনে হয় ভাই, আমি তো তাকে ভোট দেওয়ার কথা বললে তো অন্য দলের ভোট দেওয়ার কথা বললে, অন্য দলের, যাই হোক আমি বলছি, যাই হোক কেউ যদি দেয় সেটা ভিন্ন কথা, সেটা বহিষ্কার হবে দল থেকে। আপনি তো এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির আমার বিরুদ্ধে অনেক অভিযোগ, একটু আপনার বিরুদ্ধে, আপনার কথাটা বলছি, তারপর আপনার কাছে আমার কথাটা তো বলছি, আমি বলছি টেলিভিশন থাকবে না, আমি শুধু আপনার কথাও বলছি না, টেলিভিশন থাকবে, এই চ্যানেলাই থাকবে, দরকার যেটা আমাকে নিয়ে এত সব ভাই এক সেকেন্ড, আচ্ছা বলেন, একটু শুনেন। এই যে আমি যতক্ষণ পর্যন্ত জনসম্মুখে না গেছি তখন পর্যন্ত সারা পৃথিবী থেকে আমাকে ফোন করেছে, হাই ভাই এটা কী করলেন আপনি, কী হয়েছে, তুই 7 বস্তা টাকা, স্বর্ণালঙ্কার, আপনার লকার ভরা টাকা, সোনা দানা, ততক্ষণ পর্যন্ত আমার আত্মীয়-স্বজন কি ভেবেছে বলেন তো? না সেটা আমার সম্বন্ধে অবশ্যই নিন্দনীয়। আমি কি তার এই কথাকে তাই বলতে পারবো না যে তারা এই অন্যায়টা আমার করেছে? অবশ্যই বলতে পারবেন, আপনি মামলা করতে পারবেন, আপনি প্রতিকার চাইতে পারবেন,
আপনি প্রধান উপদেষ্টার অফিস বা বাড়ির সামনে যে আপনি অবস্থানও নিতে পারেন। আপনি ন্যায় বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাড়ির সামনে অবস্থানও নিতে পারেন, কিন্তু কেন? অবশ্যই ন্যায় বিচার যে আমার আমার সম্মানহানি হয়েছে। আপনি বাংলাদেশে একজন রাজনীতিক, মিথ্যা তখন প্রমাণ হয়ে যাবে। মিথ্যা। সৌরভ ভাই, আপনাকে আমি আমার কথা শেষ করতে দিলেন না তো। আমার কথা শেষ করতে দিলেন না। আপনি আর ব্যাখ্যা দিয়ে ভালো করে বলেন। আচ্ছা বলেন। আচ্ছা, সেটা হলো যে আমি এখনো বলছি, যদি কেউ বলে ধানেশ্বরী সাপের বিষ, ধানেশ্বরী সাপের বিষ 1000 বার বলুক, আমি জিব্বা কাটার কথা বলবো না, কোনো প্রতিবাদও করবো না, বলতেই পারে। কিন্তু যখনই নৌকার সাথে বলবে নৌকা আর ধানেশ্বরী 2 সাপের একই বিষ, তখন তো আমি জিব্বা কাটার কথা বলবো। কারণ আমি ওই অপবাদে আমি সৌরভ ভাই, আমি চোর, আমাকে চোর বলেন না, আপনার একজন ডাকাত, আমাকে ডাকাত আপনার অনুমতির সাথে একমত। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু একটা কথাই বলতো যে আমাদের কোনো কার্যক্রম, আমাদের কোনো অন্যায়ের সঙ্গে বিএনপিকে মেলাবেন না, বিএনপিকে মেলাবেন না, 21 আগস্টের গ্রেনেড হামলা যারা করেছে তাদের সাথে মেলাবেন না। সুতরাং আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা আমরা পাল্টাচ্ছি না কেন? রাজনৈতিক সংস্কৃতিটা পাল্টাচ্ছি না কেন? আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন, কথা শুনেন, আপনার চেয়ে বেশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যতটা তার উপর যে নিপীড়ন হয়েছে সেই নিপীড়ন আপনার উপর হয়নি। তারপরও তিনি যে ভাষায় কথা বলছেন, তিনি গণতান্ত্রিক ভাষায় কথা বলছেন, তিনি সহনশীল ভাষায় কথা বলছেন। আপনারা যদি তাকে অনুসরণ করেন ওই ভাষায় কথা বলতে হবে। আপনি যদি কারো জিহ্বা কাটতে চান সেটা মানুষ গ্রহণ করবে না। আপনার মধ্যে যে অপপ্রচার তার প্রতিবাদ করেন, তার জন্য আপনি হরতালও ডাকতে পারেন। আপনার এটা নিয়ে হরতাল ডাকে না কেন? কেন হরতাল হতে পারে না? অবশ্যই হরতাল হতে পারে। আপনার এলাকায় গণতান্ত্রিক যে ভাষাগুলো সেগুলো গণতান্ত্রিক প্রতিবাদ। সরি সৌরভ ভাই, সরি 18 সালে আমাকে গুলি করা হয়েছে, গুলি আল্লাহ রাখেনি, হেলিকপ্টারে ঢাকায় আসছি, রাতে ভোট কেটে নিয়ে গেছে, আমি মিছিল করতে গেছি, আমাকে সে আক্রমণ করা হয়েছে। পাবনাতে আমি একটা সিনিয়র মানুষ, মুক্তিযুদ্ধে গিয়েছি আমরা, এই বিষয়গুলো তো নিন্দনীয়। আমাকে রাস্তায় পিটিয়ে আমাকে বাসা থেকে ইয়ামিন আমাদের মৃত্যু মুখপাত্র একজন তো মারা গেছে পড়বে। আরে 5 আগস্টের আগে যখন ছাত্র গণ অভ্যুত্থান হলো ওই গ্রাফিতি তো তখনকার লেখা। তখন কি আপনারা বলছেন যে যেহেতু এই গ্রাফিতি না নামালে আমরা আন্দোলনে নাই, আমরা তোমাদের বিরুদ্ধে, এই কথাটি বলেছেন? আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন? অন্যদিকে কেন? আমি বলছি যে আমি বিশেষ করে আপনারা কাজ দিয়ে প্রমাণ করবেন যে আপনারা আওয়ামী লীগের অনাচারের সঙ্গে আপনাদের মিল নেই। কন্ট্রোল দেখতেছি আওয়ামী লীগের চেয়ে আরেকটা উপরে চলে যাচ্ছে। আরে আমি কারো পক্ষে বলছি না, আমি বলি আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ভাষায় কথা বলছেন আর আপনি যে ভাষায় কথা বলছেন এক ভাষা না, তো এতে কি দলের ক্ষতি হয় না? আপনি গণতন্ত্রের ভাষায় কথা বলছেন, কেন দলের ক্ষতি হবে? আপনি তো সুন্দরভাবে প্রতিবাদ করতে পারেন গণতন্ত্রের উপায়ে। আমি করিনি। আমি শোনেন, ওনারা তো চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে একজন, ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে একজন, হাবিবুর হাবিব আছে 1000 জন। আমি যখন দেখলাম 18টা এই যে ঢাকাতে হত্যা হওয়ার পর, আমি রাত্রিবেলা যখন আড়াইটা দেখলাম স্লোগান হচ্ছে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে, 3 চালে কাওয়া, তারেক রহমান শেষ করে দেন। তারেক রহমান বাজে কথা বললো, টাকা চাঁদা পল্টনে সহিলা লন্ডনে। আমি একজন বিএনপি নেতা হিসাবে আমাদের তখন বিলবোর্ড ভাঙা শুরু করলো, অফিসের সামনে পথে বোম মারলো। আপনি কি বলেন? আপনি কি এই রাজনীতি করতে চান? এই রাজনীতি করতে চান যে ওরা যে ভাষায় ওরা উচ্চারণ ব্যবহার করছে আপনি একই ভাষা ব্যবহার করবেন? আমি তো কি বলেছি, আপনি ওরা যে ভাষা ব্যবহার করছে আপনি একই ভাষা ব্যবহার করবেন? আপনি ঠিক করেন না, আমি এটাই বলেছি। আর একটা ঠিক করেননি, ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু আপনি যদি কাউকে জিহ্বা কাটার কথা বলেন সেটা কিন্তু মানুষ ভালোভাবে নেবে না। আপনার দলের নেতাকর্মীরাও কোথায় এই ভাষা আপনার দলের নেতাকর্মীরাও ভালোভাবে নেবে না। মেজর রফিক, আরে মেজর রফিক বীরুত্তম কমান্ডার, স্বরাষ্ট্রমন্ত্রী, এত মিথ্যা কথা বললে, চুরি করলে যেই হন না আপনি, যত বড় জ্ঞানী প্রক্রিয়া আছে না, আপনি বলবেন। আমি কি তার জিহ্বা কেটে নিয়ে আসছি? কিন্তু যদি কেউ যদি কেটে ফেলে তখন সে দায় কে নেবে? আরে আপনারা সাংবাদিক, আমার ভাবতে কষ্ট হচ্ছে যে আমি বলেছি এর অপরাধ
এত মাত্রা যে ডিব্বাটা করে কুত্তা দিয়ে খাওয়া যায় শামিল, এটা বলেছি। আবার এই ভাষা ব্যবহার করা যায়? আপনি এই ভাষা ব্যবহার করতে পারেন কিনা এটি হচ্ছে কেন প্রশ্ন। পারবো না? কিভাবে আমার পারেন দলকে আপনি বলবেন আপনি সুন্দরভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ করেন। এদিকে ডিব্বাটা নিয়ে আঙ্গুল দিয়ে টেনে উঠলায় ফেলবে, ওইটা শুদ্ধ ভাষা হলো, আর আমি কাটার জন্য কাটতে বলতে অশুদ্ধ ভাষা হয়ে গেল। আমি যখন বলেন বিক্ষুব্ধ, আমি আমাকে নিয়ে যে এটা করা হলো, আপনি বলেন তো আমার আত্মীয় স্বজন যারা আছে তার কি আমাকে ভেবেছে? এটা তো অপপ্রচার, সেটা তো অপপ্রচার। তার শাস্তি কি হবে? তার শাস্তি সে কেমন বলতে পারবে? তার শাস্তি আপনার দল, আপনার দল না, তার শাস্তি হয়েছে আমি যখন কে করেছে আপনি বের করতে পেরেছেন? হ্যাঁ পেরেছি তো। তাই পেলে তার বিরুদ্ধে মামলা করেন, হবে তো, মামলা করেন, হবে তো। মামলা করেননি তো এখন? আগে তো আইনের কাছে যাবেন। আমি তো তাকে ধরতেও যাইনি, মারতেও যাইনি, আইনের কাছে যাবেন। আমি তার জিব্বা কাটতেও যাইনি, তাকে ধরতেও যাইনি, মেরে ফেলতেও যাইনি। আমি বলেছি একটা জায়গায় আমি সংক্ষুব্ধ আওয়ামী লীগের সাথে, আমি ওই আওয়ামী লীগের আমলে আমি ভোট করতে পারি না, আমাকে মেরেছে, হাসপাতাল পাঠিয়েছে বারবার, সেই দলের সাথে আমাকে তুলনা করবেন, তখন আমি বলেছি। আপনি বলেন, আপনি সোহরাব ভাই বলেন 100 বার, আমি ওপেন ডিক্লেয়ার দিচ্ছি 100 বার বলুক ধানেশ্রী, সাবের বি, ধানেশ্রী, বাগের বি, যা বলেন, আমি আপনি যদি কিছু বলুন না। যখন আপনি আওয়ামী লীগের ট্যাগ লাগাবেন তখন আমি সহ্য করতে পারেন। তার ওই আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত, অত্যাচারিত, ক্ষতবিক্ষত মানে এখনো আছে, এই জন্য আমি বিক্ষুব্ধ। তাছাড়া আমি এই যে 1000 না 5000 10,000 উপর টকশো করেছি, আমার কোনো একটা টক শোতে একদিন শুধু আমি রিজভী আহমেদের পাশে বসেছিলাম, সেটা শুনে রিজভী আহমেদের কাছে তথ্যটা সঠিক ছিল না, আমাকে সাথে সাথে সময় টেলিফোন বলছে প্রত্যেক, আর তারপরে আমি এখানে না কোথায় মাফ চাইছে ভাই, আমি একটা অসত্য কথা সংবাদ ছিলাম ওনার কাছে মিশে, তা আমি যেটা জানি না সেটা আমি বলি না। আমার কথা হলো যে আমি ভাষা এত সংযোগ করে কথা বলি, আমি টক শোর নেশার পরিবর্তন করে দিয়েছিলাম। আগে মেজর আক্তার মারামারি লাগাতো, আমি টক শোতে আসার পরে মারামারি লাগে নাই। রাজনীতিকদের মানুষ হচ্ছে অনুসরণ করে, উত্তর প্রজন্ম অনুসরণ করবে, ছাত্র অনুসরণ করবে, তরুণরা অনুসরণ করবে। শুনেন, আমি এই ভাষা ব্যবহার করলে কি করে? না না, আমি টক শোতে আসার পর টক শোর এই আবহাওয়া চেঞ্জ হয়ে গেছিল, আমি কোনো তর্ক বিতর্কই যেতাম না। সেটা আবার উল্টো দিকে যাইনি তো, আমি একটা যে ভাষা ভাইরাল হয় কেন? ভাইরাল কার বক্তব্য হয়? ভাইরাল কার বক্তব্য হয়? ভালো বক্তব্য ভাইরাল খুবই কম হয়। আমার এটা খারাপ বক্তব্য হলো? আপনি কারো জিভা কাটার কথা বলবেন, তাই খারাপ বক্তব্য না? সে আমার বিরুদ্ধে বলতেই তো পারি। আপনি তার বিরুদ্ধে আইনি প্রতিকার চান, আপনি পুরো দল নিয়ে তার বিরুদ্ধে পুরো দল আন্দোলন করেন। শোনেন, আমার বিরুদ্ধে আমার ওখানে যখন আমার 74টা মোটরসাইকেল ভেঙে দিল অন্যায়ভাবে জামাত, নিজেরা কোন সব পুড়ায় আমাদের উপর মিথ্যা দিল, কিন্তু তারপর সেই জামাত নিয়ে তো আপনাকে আন্দোলন করতে হয়েছে, হয়েছে। শোনেন, জামাত স্বাধীনতার বিরোধী, আমরা আন্দোলন করে বনে যখন একটা বনের কোনো বন্য জন্তু যখন লোকালয়ে ঢোকে, কে হিন্দু, কে মুসলমান, কে বন্ধু, কে শত্রু দেখে না, সবাই মিলে বন্য প্রতিহত করে। আওয়ামী লীগের মতো একটা দুঃশাসক ক্ষমতায় ছিল, তাকে প্রতিহত করার কে রাজাকার, কে স্বাধীনতা গ্রাম চিন্তা করে। আগে এখন তো আওয়ামী লীগ নাই, এখন কি আপনারা বলছি, এখন কি আপনারা যার যার ভূমিকা অবতীর্ণ হলেন? তর্ক করা শুরু করলেন। আমি বলছি যে আমরা একবার আগে বলেন, জামাত যেদিন, আমরা কোন জামাতের বিরুদ্ধে কথা বললাম, জামাত যেদিন বলে আজহারি পর্যন্ত বলে ফেললো যে একদল ডাকাত পালিয়ে গেছে, আরেক দল ডাকাতে শুরু করেছে বিএনপিকে উদ্দেশ্য করে। কিন্তু আপনি যদি কাজ দিয়ে প্রমাণ করতেন যে আপনারা ডাকাত নয়, সেটা ভালো হতো না? আপনি কথা দিয়ে প্রমাণ করবেন, কথা দিয়ে কাজ দিয়ে প্রমাণ করছি বলে তো আমাদের সেটাই বলেন, কথা দিয়ে তখন মানুষ বলবে যে তখন মানুষ জামাতকেই নিন্দা করবে। জামাত এটা বলতে পারে না। হ্যাঁ, সেটা বলেন। জামাত এটা বলতে পারে না, সেটা বলেন আপনি। যে জামাতের কারণে বিএনপিকে এত বদনাম সহ্য করতে হচ্ছে, অন্যকে পারত। যেমন ধরেন তারেক রহমানের সাথে একটা সুন্দর বৈঠক হল লন্ডনে, এনসিপি পর্যন্ত ঐক্যমত কমিশনের মিটিংয়ে গেছে, জামাত যায়নি। কি বললো তারেক রহমান, কি হয়ে গেছে? একা ওনার সাথে একটি দলে গণতান্ত্রিক অধিকার আছে না? আরে ভাই, সে করতে পারে না কেন? তখন কোথায় ছিল? যখন 18 সালে নিজের প্রতীক নিয়ে নির্বাচন করার যোগ্যতা ছিল না, তখন জামাতের ওই বিএনপির প্রতীক দেওয়ার কারণেই বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ হয়েছিল। তার মানে আপনি তাদের করুণা করছেন, এই কথা বলতে চান? অবশ্যই তো করুণা করেছি, অবশ্যই তো জামাতকে সহযাত্রী হয়ে থাকেন। ভাষা নয়। শোনেন, আপনারা কি বলেন? আপনি বলবেন যে আমি চাঁদাবাজি শুরু করেছি। এক পরশুদিন শফিক সাহেব বলছে যে বিএনপি মানে যারা বিএনপির উদ্দেশ্যে যারা চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারে না, তারা দেশ চালাবে কী করে? কাকে উদ্দেশ্য করে বলা? কাকে উদ্দেশ্য করে বলা? টিনের চালে কাওয়া, তার ঘোড়ার ডিম, এটা কে বলছে? কারা? কে বলেছে
যে বিএনপি ভুয়া ভুয়া কে বলেছে, কারণ কোন জায়গা থেকে স্লোগান হয়েছে, আপনি যে ভাষা কোন জায়গা থেকে হয়েছে, এই ভাষাতেও আমার একটা ভাষাও তো পছন্দ না, ভালো না, বলতে এর পারবো এর না। বিপরীতে তো আপনাকে ভালোটা প্রদর্শন করতে হবে জনাব হাবিব। স্লোগান যেসব এই ভাষায় আমরা- স্লোগান আমরা দেওয়া তার হচ্ছে ভিতরে কোনো স্লোগান দেইনি তো। অশ্রাব্য। হ্যাঁ, আমরা তো আমরা ওই না স্লোগান না, আপনারা যে খারাপ স্লোগান দেননি এটা তো মানুষ ভালোভাবে গ্রহণ করছে। দেইনি, আমরা দেবো না তো। আমার একটা এটাই তো ব্যাপারে হওয়া আমার উচিত, কথা, তাই না? সেটা আমার একটা ব্যাপার, আমার দলের কর্মীকে, আমার দলের নেতাকে সজাগ করার জন্য। তার কারণ আমরা লক্ষ লক্ষ কর্মী আমরা জেলখানে গেছি, মামলা খেয়েছি। এই মুহূর্তে এসে যদি বিএনপির আমিও যদি বলি ধানসি ভোট দিও না, আমাকে আঘাত করার অধিকার আমার কর্মী আছে। কেন আপনি এটা বললেন? আপনি বলতে পারেন না। এইটা সতর্কবাণী দেওয়ার জন্য আমার কর্মীদেরকে বলেছে, নেতারা যদি আমিও যদি বলি আমাকে ছাড় দিবে না। সেটা কি আপনার নির্বাচনী এলাকার নেতা? আপনার নির্বাচনী এলাকার না অন্য এলাকার? আরে বাবা, ফরিদপুরে? আমার পাবনা, আমি তো পাবনা জেলার আহ্বায়ক। পাবনা সব ছিঁড়ে আমার আচ্ছা, কাউরি আছে তো, পাবনার। হ্যাঁ। এবং এটা আমার ওই জায়গাটা হচ্ছে আমার আটঘরিয়ার ফরিদপুর পাশাপাশি। আমি একটা ব্যানারটা, আমি জনসভায় না তো, জনসভা। এবং আমি যদি বলতাম যে যারা দাঁড়িপাল্লা ভোট দেবে তাদের হাত পা ভেঙে দেবো, ধানসিঁড়ে ভোট না দিলে এর থেকে তা তো বলি নাই। আমি বলেছি যে আমাদের কোনো নেতা, সিনিয়র নেতা, আমিও যদি বলি ধানসিঁড়ে ভোট দিও না, তাহলে পরে সে আসতো, আমিও বাড়িতে ফিরে যেতে পারবো না। আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন আগামী নির্বাচনে বিএনপির কোথাও বিদ্রোহী প্রার্থী হবে না? এই নিশ্চয়তা দিতে পারবেন? হতে পারে। হ্যাঁ, তাহলে ওটা বিদ্রোহী প্রার্থী ধরেন। হ্যাঁ, ওখানে তো বিদ্রোহী প্রার্থী যাকে এনেছে তারা গ্রহণ করে না। বিদ্রোহী প্রার্থী ওখানে একটা ধানসিঁড়ে ভোট চাচ্ছিল বলেই তাকে উদ্দেশ্য করে কথাটা বলা। অন্যরা যদি বিদ্রোহী হয় ওই ক্ষেত্রে কোনো কারো কথা শোনা যাবে না। যদি বলে কেউ আমার ভাষাটা বুঝতে হবে, যদি কেউ বলে অন্য প্রতীকে ভোট দিতে, সে সুষ্ঠুভাবে বাড়ি ফিরে যেতে পারবে কিনা আমার সন্দেহ। আমি বলি নাই, কিন্তু আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এই বক্তব্যের পরে। কেউ করবে যে দলের কর্মীরাই করতে পারে, দলের কর্মীরাই করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে। এটা তো আইন হাতে তুলে নেওয়ার কথা। আপনি তো এখন আইনজীবী হয়ে গেলেন। আমি আপনাকে স্বাভাবিক কথা, আপনি যদি আহ্বান করেন আপনি বলতে পারেন না যে সুস্থ ওইদিকে ভোট দিও না। আমার কথা আমি বলেছি তো, তাও পারেন না। কেন পারবো না? মানুষ নিজে আত্মহত্যা করতে পারে, আত্মহত্যার অধিকার নাই কিন্তু যে আমি দলের কারণে আমি আত্মহত্যা করবো, এটা পারেন না। সারা বাংলাদেশের সামনে যেটা বুঝাচ্ছেন আমি খুব দুঃখ পাচ্ছি এবং লজ্জিত হচ্ছে। আমি বলেছি আমিও যদি ধানসিঁড়ে ভোট দিতে না বলে অন্য প্রতীকে ভোট দিতে বলি, আমিও মনে হয় সুস্থভাবে ফিরে যেতে পারবো না। আমি মারতেও বলি নাই, মারবো তাও বলি নাই। কর্মীদের কাছ থেকে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে হয়তো যেতে পারবে না, এ কি হলো? আমি যদি বলতাম ধানসিঁড়ে ভোট না দিলে কেউ সেন্টার থেকে অক্ষত যেতে পারবে না, সেটা আমার অপরাধ। আমি যদি বলতাম যে যদি কেউ দাঁড়িপাল্লা ভোট দেয় তাকে অক্ষত রাখবো না, তাহলে অপরাধ। আমি বলেছি আমার কর্মীদের যদি নেতারা বলতে চায় তাহলে সে সম্ভবত সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে না। বলি না যে মারো ধরো, তা তো বলি না, তাকে সতর্ক করে দেন, এই কথাটা বলেন না। জনাব হাবিব, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব আপনারা আপনাদের কর্মীদেরকে সুশৃঙ্খল সুন্দরভাবে রাজনীতি করার উপদেশ দিবেন, যাতে করে ভিন্ন মত প্রকাশিত হতে পারে। আপনাকে ধন্যবাদ। আমার দলের বিরুদ্ধে ভোট দিবে, এটা ভিন্ন মত কি বলেন? এটা আপনি বিদ্রোহী, আপনাদের দলের মধ্যে কি ভিন্ন মত থাকতে পারে না? আরে বাবা, ধানের শীষ যখন প্রতীক দিয়ে দিবে তখন তার বিরুদ্ধে ভোট করবে। ওকে, আপনার কথা আমরা বুঝতে পেরেছি। আপনাকে ধন্যবাদ। জনাব সোহরাব হোসেন, দলের সিদ্ধান্ত মানবো না আমি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক, আমাদের অতিথিরা নির্বাচন নিয়ে কথা বলেছেন, এর পাশাপাশি নির্বাচন কেন্দ্রিক যে আরও বিষয়গুলো রয়েছে, শিষ্টাচার থেকে শুরু করে প্রতিবাদের ভাষা কেমন হওয়া উচিত, কিংবা এর পাশাপাশি যেই অন্যায়গুলো তাদের সাথে হয়েছে সেগুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। দর্শক, আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।